অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের বারটা ছিল বুধবার, আর এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। আই হোপ আপনাদের আমার ব্লগটি একটু হলেও মন ছুঁতে পারবে। তো সকাল সকাল আগে ছেলের জন্য একটুখানি থানকুনি পাতার রস করে নিচ্ছি। কারণ কি জানেন তো, আমার ছেলেটার না একটুখানি পেটটা খারাপ খারাপ মতন। তাই কিন্তু আমি প্রথমেই চেষ্টা করি, ওষুধ খাওয়ানোর আগেই চেষ্টা করি একটু ঘরোয়া টোটকা দেওয়ার। আর এটা কিন্তু আমার বাবান ছোটোবেলা থেকেই অভ্যস্ত। মানে ওকে আমি ঠান্ডা লাগলে হলেও বা এই যে পটি হলে বা কোনো কিছু হলে না, আমি এরকম ঘরোয়া টোটকা দিয়ে আগে চেষ্টা করি ওটা ঠিক করার। কারণ ওষুধ খাওয়ালে তো খাওয়ানোই যায়। তবে আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছিলাম। কথা বললে পরে ডাক্তার বলেছিলেন ওষুধ দেওয়ার কথা। তো তখন আমি বলেছিলাম আমি এগুলো খাওয়াচ্ছি। ডাক্তার বলেছেন খুবই ভালো, কারণ ওষুধ তো সবসময় খাওয়ানোই যায়। আর ওষুধটা যে খুব একটা ভালো জিনিস সেটা নয়। তবে সবসময় ঘরোয়া টোটকার উপর ডিপেন্ড করে থাকাও উচিত নয়। আমি সবসময় ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী চলেছি। আমার বাবানের যত যাই সমস্যা হোক না কেন, আমি যদি যেতেও না পেরেছি আমি ডক্টরের সঙ্গে কথা বলেছি। আগে ডক্টরের সঙ্গে ফোন করে কথা বলেছি যে এই প্রবলেমটা হচ্ছে। ডক্টর যেটা যেটা আমাকে বলেছেন আমি সেই মতন চলেছি। তবে এই ঘরোয়া টোটকাগুলো আমি যখন ডক্টরকে জানিয়েছি, আমি ধরুন ঠান্ডা লাগলে একটুখানি তুলসী মধু খাওয়াতাম, একটু আদা মধুর রস খাওয়াতাম, একটু বাসক পাতার রস। তো ডাক্তার বলেছিলেন খুবই ভালো। ডাক্তার শুনে তো খুবই খুশি হয়েছিলেন। ডাক্তার নিজেই বলছিলেন খুব ভালো করেছে, ওষুধটা যতটা না খাইয়ে পারা যায়। তবে হ্যাঁ, সবসময় ওষুধে ঘরোয়া টোটকার উপর ডিপেন্ড করা উচিত নয়, আমি বারবার বলছি। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন কত দূর কাজ হয়ে গেছে। ওদিকে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে এসেছিলাম, দেন জামা কাপড়গুলো মেলে নিয়েছি ওপরে গিয়ে। আর এর মধ্যে তো স্নান সেরে সমস্ত কাজবাজ হয়ে গেছিলো। তারপর বিছনাটাও গুছিয়ে নিচ্ছি। বিছনাটা গুছিয়ে নিলাম। আর বিছনাটা কি ফ্রেশ লাগছে না! এই ঠান্ডার ভেতর না বিছনাও যেন একদম দলা মোচা হয়ে থাকে, মানে পুরো গাদাগাদি হয়ে থাকে লেপ কাঁথাতে। তবে এখন যে গরম ভাবটা পড়ে গেছে সেটাই বেশ ভালো লাগছে। দেন চলে এসেছি রান্নার দিকে। রান্না করব একটুখানি ডিম আর আলু। তো বাবানকে খাইয়ে নিয়েছি, দেখতে পেরেছো বাবানকে একটা রুটির মধ্যে না ওই যে থানকুনি পাতার রসটা করেছিলাম ওটা দিয়েই আর কি রুটিটা খাইয়ে দিয়েছি। আর তার আগে থানকুনি পাতার রসটা খাইয়েছিলাম, আর যেটুকু পাতা ছিল সেটা দিয়ে রুটি চটকে খাইয়ে দিয়েছিলাম। দেন এখানে আমি করছি ডিম ভাজা। ডিম আর আলু, মানে ডিমের তরকারি করব তো একটুখানি, তাই ডিম আলু ভাজাটা করে নিচ্ছে এদিকে। আর আমার মা বলতো যে এরকম ডিম ভাজার আগে ডিমটা একটুখানি মানে ফুটো করে নিতে, বা একটু গায়ে একটু খুন্তি দিয়ে এরকম ফুটো করে নিলে চোখে মুখে ফুটে ছিটবে না আর কি। সেই কারণে এখানে আলু আর ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি। আর সেই আগের দিন করেছিলাম সেই রেসিপিটা, বেশ ভালো লাগে কিন্তু এটা খেতে। আর কত মনে হচ্ছে না কতগুলো ডিম। এদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিলাম। দেন এখানে করব একটু সিমের বীজের তরকারি। এই যে সিমের ভেতর যে দানাগুলো হয় না, সেগুলো আর কি বাবানের পাপা নিয়ে এসছে কিনে বাজার থেকে দোকানের জন্য। তার ভেতর থেকে আমিও কিছুটা নিয়ে আসলাম। তাই এখানে একটুখানি জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে সিমগুলো দিয়ে দেওয়ার পর এখানে 2 চামচ মতন মশলা দিয়ে দিয়েছি। মানে ওই আদা রসুন কাঁচা লঙ্কা একটু জিরে বাটা। ডিমের জন্য করেছিলাম একবারে, তো দুটোর জন্যই একবারে মশলাটা করেছি। আর এখানে একটা টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটো পেস্ট দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম কষিয়ে নিয়ে। তারপরে একটুখানি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আর দেন তোমাদের আগের দিন বলছিলাম আমি যে একটুখানি পালং শাকের শীষ দিয়ে বেগুন দিয়ে খেতে খুব ভালো লাগে। তো সেটাই আজ করছি। দেখুন আমার তো বেশ ভালো লাগে। তো সেটাই কুচিয়ে নিলাম, অনেকটা করে নিয়ে এসেছি দোকান থেকে। আর বাবানের পাপা দেখলাম নিয়েও এসছে। তারপরে এখানে বেগুনটাও কেটে নিচ্ছি আমি ভালো করে। আর বেগুনটা এত বড় বেগুনের ভেতর এখানে পোকা কী করে বুঝবো বলুন তো? প্রত্যেকটা বেগুনতেই না পোকা হচ্ছে। তো বেগুনটা আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি। তারপর কারণ এই পালং শাকের শীষের সঙ্গে বেগুন না দিলে একদমই চলে না। শুধু শীষও রান্না করা যায়, তবে এই যে পালং শাকের ফুলের সঙ্গে বেগুনটা দিলে বেশি ভালো হয়। এদিকে আমি সিমের বীজটা হয়ে গেছিলো, নামিয়ে নিয়েছিলাম। তো তারপরে এখানে করব আমি ডিমের ঝোল। তার সেই মতন জিরে তেজপাতার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেস্ট মশলাটা দিয়ে দিলাম। তারপরে একটা টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে গেলেই তার ভিতর আমি অ্যাড করবো এই যে ডিম আর আলু। ডিম আলু দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি এখানে জলটা অ্যাড করব।
ডিমটা ওই সাইডে টুকটুক করে হতে থাকুক, এই সাইডে আমি সবজিটা বানিয়ে ফেলি। ওই যে তেল দিয়ে তার ভেতর একটুখানি জিরে ফোড়ন আর পেঁয়াজ দিয়ে নিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেন দিয়ে দিয়েছি ওই যে কুচিয়ে রাখা পালং শাকের শেষগুলো। তারপর এখানে এই যে বেগুনটাও ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু আমি মানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর লবণ দিয়ে আর হলুদ দিয়ে এটাকে পুরো মাখিয়ে নেবো বা সিদ্ধ করে নিচ্ছি। আর লবণ দেওয়ার পর তো সবজিগুলো একেবারে কম হয়ে যায়। দেখতে পাচ্ছেন কতটুকু হয়ে যাবে জানেন, ভাজতে ভাজতে কতটা রয়েছে। আর এদিকেও যে ডিমে জল দেওয়া হয়ে গেছিলো, ডিমটা একটু নেড়ে চেড়ে নিলাম, ঢাকা দিয়ে নিলাম। আর ওই পাশে একটুখানি সবজিটাও নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার রান্নাবান্না সমস্তটা কমপ্লিট। আর এদিকে চলে এসেছি বাসনগুলো ধুতে। বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপর না ভেবেছিলাম আজ একটু অনেক কাজ করব, তবে আর হয়নি। কারণ বাবানের শরীরটা একটু ভালো ছিল না। দেখলাম না ছেলেটা ঘরের ভেতর গিয়ে শুয়ে রয়েছে, ঘর থেকে বেরাচ্ছে না। খুব খারাপ লাগছিল ছেলেটাকে দেখে, আর কোনো কাজে এনার্জি পাইনি। কি বলুন তো, বাচ্চা যদি ভালো না থাকে না আর কোনো কিছু ভালোই লাগে না। আর আমার ছেলের যদি কোনো কিছু হয় না আমি একদম ভেঙে পড়ি। মানে ও কতটা ভেঙে পড়ে তার থেকে বেশি ভেঙে পড়ি আমি। ছোটোবেলায় তো আরও, ও যখন ছোট ছিল তখন তো ওর কোনো কিছু হলে পরে আমি কান্না করতাম শুধু। তবে এখন বুঝে গেছি এগুলো আমাদের জীবনের একটি পার্ট, এগুলোকে নিয়েই চলতে হবে। ভালো মন্দ আমাদেরকে বুঝতে হবে যে ওরা অসুস্থ হবেই, কারণ এখন চারিদিকে অনেক রকম ভাইরাস থাকে। আর আমাকে তো ডক্টর বলেইছেন যে এই জল আবহাওয়া চেঞ্জ হলে পরে না পেটটা একটু গরম হয়, তো সেই টাইমে এটা হয়। আর বাবানের ঠাকুরের আশীর্বাদে আর কোনো সমস্যা হয় না, তোমাদের 10 জনের আশীর্বাদে। তো মা হয়ে এই কথাটা বলতে নেই, তবে আমার ছেলের খুব একটা অন্য কোনো অসুবিধা হয় না, শুধু এই পেট খারাপটাই একটু বেশি হয়, তাও এই যে ওয়েদার চেঞ্জের সময়। তবে জানি না কতদিনে ঠিক হবে, আশা করছি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ওষুধটাও খাওয়াবো, শুধু টোটকার উপর বসে থাকবো না। দেখি কতদূর টোটকায় ঠিক না হলে তারপরে ওষুধটা খাওয়াবে ডক্টরের সঙ্গে কথা বলে। দেন এখানে আমি মানে ক্লিনিংয়ের কাজগুলো করছি। তো প্রতিদিন আমি না রান্না করার পর রান্নাঘরটা মুছে থাকি, সেটা আর শেয়ার করি না, আজ ভাবলাম একটু শেয়ার করি। দেন চলে এসেছি ঘরে। ঘরে এসে কিছু ঘরের কাজ আছে, ওই ঘরটা ঝাড় দিতে হবে, পরিষ্কার করতে হবে। বাড়িতে না কেউ নেই, বাবানের পাপা বলো, বাবানের ঠাম্মি বলো আর দাদু বলো, কেউ নেই। সবাই না এক এক জায়গায় গেছে। বাবানের পাপা গেছে একটু বাজারের দিকে, ওই যে দোকানের জন্য একটু চেয়ার টেবিল কিনতে। মানে আমাদের তো ডেকোরেটার্সের ব্যবসা আছে, তো সেখানের জন্য একটুখানি চেয়ার টেবিল আনতে গেছে, মানে বেশি করে আর কি। আর এদিকে হচ্ছে বাবানের ঠাম্মি আর দাদু গেছে রেশন তুলতে। তো আমি আর বাবান পুরো একা, বাবানও ঘুমিয়ে পড়েছে। কিভাবে টাইম কাটাবো বুঝতে পারছিলাম না, তাই কিন্তু একটু টিভিতে গান চালিয়ে দিয়ে কাজগুলো সারছি। বেশ ভালো লাগে কিন্তু এরকম একা একা থাকতে। মানে একা একা থাকলে না ওই গান চালিয়ে দিলে মনে হয় না আমি একা আছি। আর সঙ্গে একটা ডেইরি মিল্ক খেয়ে নিলাম, দেখেছো। মানে কাজের ফাঁকে নিজের জন্য একটু সময় বের করতে বেশ ভালো লাগে বলুন। আর তারপর যদি এই যে সেই ছোটোবেলার মতন গান চালিয়ে দিয়ে তারপর একটু ডেইরি মিল্ক খাওয়া, মানে চকলেট খাওয়া, বেশ ভালো লাগে। আমি কিন্তু বেশ মিস করি সেই সব দিনগুলো বাড়িতে। মানে বোনদের সঙ্গে একটু চকলেট খাওয়ার জন্য, না এটা আমি বেশি খাবো না, ওটা আমি নেব। এই জিনিসগুলো হয়তো আর আমরা ফিরে পাবো না, হয়তো 2-3 দিনের জন্য একসঙ্গে হব, আবার যে যে যার যার মতন। যাই হোক, কিছুক্ষণ পর মাথাটা প্রচণ্ড ধরেছিল, তাই ভাবলাম একটু চা করে খাই। কফি খেতে খেতে না শরীরটা যেন করে যাচ্ছে, বেশি কফি খাওয়াও উচিত নয় আমার মা বলেছে। তাই ভাবলাম একটু চা করে খাই। চায়ের ভিতর আদা আর তেজপাতা দিয়ে আর কিছুটা পরিমাণে লিকার দিলাম, বেশি করে আর কি চা পাতা দিলাম, দিয়ে চা পাতাটা দিয়ে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে চাটা খাবো, দেখি মাথা ধরাটা কমে কিনা। দেন চলে এসেছি ছাদে, চায়ের কাপটা নিয়ে ছাদে এসেছিলাম। জামা কাপড়গুলো একবারে ভাঁজ করে তুলে নিচ্ছি। বেশ বেলাটা কিন্তু বড় হয়েছে, তাই কিন্তু একটু কাজ করে শান্তি পাচ্ছি। ওপরে এসে জামা কাপড়গুলো বেশ ভালো শুকিয়ে গেছে, এখন আর দুদিন করে শোকাতে লাগছে না। আর ওই যে শীতকালে রোদ্দুরটা না পড়লেও গরমকালের দিকটায় বেশ ভালো রোদ্দুর থাকে, কারণ সূর্যি মামা তো অনেকক্ষণ থাকে, তাই সেই কারণে কিন্তু রোদ্দুরটা অনেকটা টাইম ধরেই থাকে ছাদের ওপর। জামা কাপড়গুলো একবারে ভাঁজ করেই আমি ওই বাস্কেটটার ভেতর নিয়ে নিচ্ছি। কি বলুন তো, ওই যে জামা কাপড়গুলো ভাঁজ না করে করে না কদিন ধরে মানে একেবারে বাজে অভ্যাস হয়ে গেছে। বাইরে নিয়ে গিয়ে আর মন বলছে না একটুখানি ভাঁজ করে জায়গা মতন রাখি, এটা খুব বাজে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আগের দিন বলছিলাম ওই যে কচি কচি পাতা ছেড়েছে গোলাপ গাছটায়, দেখুন একটি কড়িও এসছে, বেশ কি ভালো লাগছে।
এদিকে দেখুন অনেকটা বেলা কিন্তু গড়িয়ে গেছে, তবুও সূর্যি মামা কেমন জল জল করছে। সঙ্গে আমার ডালিয়া ফুলটিকে দেখুন কত বড়ই না হয়েছে। আর এদিকে আমি গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ ওই যে আমি একটু বেলা হলে ছাদের দিকে জামা কাপড় মেলতে আসি তখন জল দিত, তাই কিন্তু ভাবলাম গাছগুলো কেমন যেন নিতিয়ে নিতিয়ে যাচ্ছে। আর এই টাইমটাতে তো নিচে জল থাকলে আর ওই ওপর থেকে রোদ্রের তাপটা পড়লে না মানে গাছগুলো ভাপসে ওঠে। সেই কারণে ভাবলাম যে না থাক, ওই টাইমটায় আর জল দেবো না, ওই সন্ধ্যার আগে আগে বিকালবেলা করে জলটা দেবো। আজ তবে এই পর্যন্তই। তবে আজ আসি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।